আসসালামু আলাইকুম। উপস্থিত বিজ্ঞ আলোচক, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আমার সালাম। এখানে অনেক আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে, আমি বিস্তারিত আলোচনা করব না, সময়ও কম। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আবার একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, দেখেন, এরকম একটা ফ্যাসিবাদের মধ্যে আমরা দীর্ঘ সময় ছিলাম, 15-16 বছর। তাতে করে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানই ধ্বংস হয়ে গেছে। সেখানে সেনাবাহিনী বাদ থাকবে কেন? সেনাবাহিনী তো ধ্বংস হয়েছে। এবং এই ভোটবিহীন নির্বাচনের সময়, এই বিগত নির্বাচনগুলোতে সেনাবাহিনীকে কি আপনার নগ্নভাবে ব্যবহার করা হয়েছে সেটা তো আমরা দেখেছি। তাহলে এই যে বিভিন্ন, এই যে 11টার মতো কমিশন করা হলো সংস্কারের জন্য, তো সমস্ত প্রতিষ্ঠানই যদি একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, সেগুলো সবগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আপনার এই বিগত ফ্যাসিবাদের আমলে, তাহলে সেক্ষেত্রে সেনাবাহিনী সংস্কারের কথা এই যে এতদিন ধরে বলা হচ্ছে, বারবার আবেদন জানানো হচ্ছে, বারবার প্রোগ্রাম করতে হচ্ছে, হ্যাঁ, এটাকে নিয়ে একটা অ্যাক্টিভিজমের মধ্যে আমাদের যাইতে হচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। অবশ্যই সেনাবাহিনী সংস্কার লাগবে। এটা নিয়ে আমি মনে হয় আজকে 4 নাম্বার প্রোগ্রামে এখানে উপস্থিত ছিলাম এই অর্গানাইজেশনের ডাকে। তো সেনাবাহিনীর সংস্কার বা সশস্ত্র বাহিনীর গোটা প্রক্রিয়াটা সংস্কার লাগবে, এটা তো নতুন কথা না। এটা তো অন্যান্য জায়গায় যেরকম আমাদের সংস্কার লাগবে তারই একটা অংশ বা একই রকম ব্যাপার। তো এইটার জন্য এখনো কথা বলতে হচ্ছে, এখনো আমাদের সভা সেমিনার করতে হচ্ছে, বক্তৃতা করতে হচ্ছে। হ্যাঁ, এই অভ্যুত্থানের পরে এইটা আসলে আমাদের জন্য খুবই বেদনার ব্যাপার। দেখেন, আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে, সার্বভৌমত্বের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে যেটা হচ্ছে, আমাদের যে বুদ্ধিজীবিতা সবসময় দেখা হইতো কি, সেনাবাহিনী মানে হইলো, হ্যাঁ, এটা স্বৈরাচার, গণতন্ত্র বিরোধী। সেনাবাহিনী সম্পর্কে আওয়ামী লীগ তার মতো করে একটা ধারণা তৈরি করছিল, কারণ আওয়ামী লীগ একটা সংগঠন যেটা বাই নেচার সেনা বিরোধী। এটা আগের থেকেই সেনা বিরোধী, কারণ স্বাধীনতার পরে সে একটা প্যারালাল রক্ষী বাহিনী গড়ে তুলছিল, সেনাবাহিনীর উপর তার আস্থা ছিল না। তারপরে 75-এর ঘটনার পরে তো সে পুরাপুরি এন্টি সেনা হয়ে গেছে। তো ফলে এই সরকারটি, এই দলটি ক্ষমতায় থেকে সেনাবাহিনীকে সর্বোচ্চভাবে ধ্বংস করবে, এটা বোঝার জন্য তো কোনো বিশেষ রকেট সায়েন্স জানা দরকার নেই, এটা স্বাভাবিক ব্যাপার। সে তো সেনাবাহিনী ধ্বংস করবে, এটাই তার কাজ, কারণ সে তো সেনা বিরোধী একটি দল। এবং বাংলাদেশের সেনাবাহিনীর একটা গৌরবজনক ব্যাপার আছে, এই সেনাবাহিনীটা কিন্তু অন্য 8-10টা দেশে যেভাবে গঠিত হয় এইভাবে গঠিত হয়নি। আমাদের সেনাবাহিনী সরাসরি যুদ্ধের মধ্য দিয়ে গঠিত হয়েছে। এবং পলিটিক্যাল অনেক ফেইলারে, দেখেন, 71-এর পরে গণতন্ত্রের কথা বইলা শেখ মুজিবের হাত ধরে এখানে এক চরম বাকশালী ফ্যাসিবাদ কায়েম হয়েছে। আর যেই সেনাবাহিনীকে এখানকার বুদ্ধিজীবীরা, হ্যাঁ, অত্যাচারী স্বৈর শাসকের প্রতীক হিসাবে প্রতিকায়িত করে, আমাদের এখানে কিন্তু গণতন্ত্রের প্রবর্তন সেই সেনাবাহিনীর হাত ধরেই, সেই সেনার অফিসার, সেনা কর্মকর্তা যাই বলেন, সে মহান মুক্তিযোদ্ধা জিয়া রহমানের হাত ধরেই হয়েছে। কথা তো ছিল 75-এর পরে যখন একটা বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, জিয়া রহমানের জন্য তো গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া দিকে যাওয়ার দরকার ছিল না, ক্ষমতা তো তার কাছে আইসেই গেছিল। ফলে বাংলাদেশের এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জিয়া রহমান থেকে শুরু করে, হ্যাঁ, এই জন্য আমি বলি আমাদের ইতিহাসটা কি, উই রিভোল্ট টু বিদায় পৃথিবী। এই যে আমরা 24-এ আমাদের এই যে বাচ্চারা যেটা দাঁড়াইলো রাস্তায় বন্দুকের গুলির সামনে, হ্যাঁ, এটা ওই একই স্পিড। তো সেই স্পিডের আলোকে আমাদের এখানে সার্বভৌমত্বের ধারণাটা 5 তারিখের আলোকে তৈরি করতে পারতে হবে। সেখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা মনে রাখতে হবে যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বললে কিছু নাই। রাষ্ট্র গঠিত হয় শত্রু পারসেপশনের উপর ভিত্তি করে। স্যার আছে এখানে, এই জন্য আমি এই ধরনের লম্বা আলোচনা এখানে যাচ্ছি না। তো শত্রু পারসেপশনের শত্রু হইতে হবে, কারণ আপনি যে একটা আলাদা রাষ্ট্র, কেন আপনি আলাদা রাষ্ট্র? কারণ অন্যান্য রাষ্ট্রের আপনার যতই আশেপাশের সহযোগী রাষ্ট্র হোক, সে যতই আপনার বিপদের দিনে বন্ধু হয়ে থাকুক না কেন, বন্ধু হিসেবে আসুক না কেন, কিন্তু পারসেপশনের দিক থেকে আপনি আলাদা। এই যে আপনি আলাদা, এই যে এক্সেপশনালিটি, এইটাই আপনাকে অন্যের জন্য আপনার শত্রু করে তোলে, অন্যের জন্য এটা থ্রেটিং হয়। এই জন্য একটা রাষ্ট্র থেকে যখন আরেকটা রাষ্ট্র আলাদা হয়, এটা এনিমি পারসেপশনের উপর হয়, নট ফ্রেন্ড পারসেপশন। বন্ধু রাষ্ট্র বইলা এজন্য কিছু নাই। তো আমাদের এখানে বন্ধু রাষ্ট্র বইলা এখানে ভারতীয় আপনার রাজনীতি সংস্কৃতির এমন এক বয়ান এখানে চালু করা হয়েছে যে বাংলাদেশের জনগণকে এখানে সেনাবাহিনীর প্রতি, হ্যাঁ, বিশেষ করে আমাদের এখানকার বুদ্ধিজীবিতা একটা এন্টি সেনাবাহিনী বুদ্ধিজীবিতা হিসেবে দাঁড়িয়ে গিয়েছে।
সেনাবাহিনীর বিরুদ্ধে দুই চারটা কথা বললে মনে হয় বাহ খুব গণবিরোধী, জনগণের পক্ষে বলা হইলো। কিন্তু আমাদের তো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যেটা দরকার সেটা হলো জনসেনা দরকার। আমাদের সেনাবাহিনীকে এটা জনগণের ভেতর থেকে উঠে আসা একটা সেনাবাহিনী হিসাবে গড়ে তুলতে পারতে হবে। সেই জন্য আমাদের গণতন্ত্রটা যদি আপনি সিকিউর করতে চান, তাহলে আমাদের এই সেনাবাহিনীকে আপনার জনগণের সাথে বা জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উপযোগী গড়ে তুলতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর মডেলটা ছিল রক্ষী বাহিনীর আদলে গড়ে তুলবে, চাকর বাকরের মতো ব্যবহার করবে, এটা দিয়ে কন্ট্রাক্টরি করাবে। এই যে আওয়ামী মডেল, এখান থেকে তো বের করতে হবে। এখান থেকে যদি আপনি বের করতে না পারেন গোটা বাহিনীকে, এইটা তো আপনার এখন বাংলাদেশ যে জায়গায় আছে দেখেন, আমরা এদিকে আরাকান যুদ্ধ চলতেছে, এদিকে সেভেন সিস্টারের উত্তেজনা আছে, ভারত কোন দিকে যাবে আমরা জানি না। ফলে এখানে একটা নতুন জিও পলিটিক্যাল বাস্তবতা হাজির হয়েছে এবং এখানে এই আরাকানের যুদ্ধ কোন দিকে যায় সেটা আমাদের দেখতে হবে। সেখানে বাংলাদেশ একটা ফ্রন্টলাইন স্টেট, আমাদের অন্য যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি শক্তিশালী সেনাবাহিনী দরকার। আমাদের খুবই শক্তিশালী সার্বভৌমত্ব রক্ষাকারী একটা ফোর্স দরকার এবং সেই ফোর্সের সাথে জনগণের সম্পর্ক হইতে হবে ঠিক ওই ৭১ যুদ্ধের ময়দানের মতো। আমরা খুবই বাজে একটা সময়ের মধ্যে আছি, আমাদের পুরো জিও পলিটিক্যাল অবস্থার মধ্যে। হ্যাঁ, এটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি আমরা অনেক অ্যাডভান্টেজও পাবো, কিন্তু তার জন্য তো আমাদের বাহিনী লাগবে, তার জন্য তো আমাদের পুরো প্রতিষ্ঠানগুলোকে একটা গণবান্ধব জনবান্ধব করতে হবে। ৫ তারিখের অভ্যুত্থানের যে ঐক্য, সেই ঐক্যের আলোকে একটা জনগণের রাষ্ট্র, নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের তৈরি করতে পারতে হবে। কিন্তু আমরা তো এখন যেভাবে ক্ষমতার দৌড়, ক্ষমতার প্রতিযোগিতার মধ্যে বিভক্তি দেখতেছি, তাতে করে তো আমরা খুব একটা আশাবাদী হইতে পারতেছি না। তো এই নতুন যুদ্ধের ফ্রন্টলাইনটাকে সামনে রেখে আমি মনে করি যে খুব দ্রুত অন্যান্য যে সমস্ত সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীতে, হ্যাঁ, একটা উদ্যোগ নেওয়া হোক এবং যারা বন্দোবস্তের বিভিন্ন অপরাধের জড়িত তাদেরকে, হ্যাঁ, আপনার সুষ্ঠুভাবে একদম ন্যায়ানুগভাবে বিচারের আওতায় এনে এই বাহিনীকে নৈতিকভাবে মোরালি এমন একটা জায়গায় নেওয়া হোক যাতে দুঃসময়ে এই বাহিনী আপনার জনগণের পাশে বুক চিতিয়ে দাঁড়াতে পারে এবং জনগণের জন্য জীবন দান করতে আপনার, হ্যাঁ, তারা একদম সহাস্যে আপনার নিয়োজিত হতে পারে। কিন্তু এরকম একটা করাপ্ট সিচুয়েশনের মধ্যে যদি থাকে, হ্যাঁ, যেটার মধ্যে যেটা যেখানে আওয়ামী লীগের ফ্যাসিবাদটা শুধুমাত্র রাষ্ট্রীয় পরিসরে ছিল না, ফ্যাসিবাদের একটা সামাজিকীকরণ হয়েছে, এটা মানুষের চরিত্রের মধ্যেও প্রবেশ করেছে। তো সেইটার থেকে তো আপনার একটা টোটাল আপনার কি বলে যে ডিআওয়ামীকরণ প্রক্রিয়ার মধ্যে আপনার যেতে হবে। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সেনাবাহিনী কথাটা আমরা বললে সবসময় আমরা দেশপ্রেমিক শব্দটা ব্যবহার করি। আর সৈনিকতা, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি, সৈনিকতার মর্যাদা খুবই পবিত্র। সৈনিক, কারণ একটা মানুষ যখন সৈনিক হয় সে দেশের জন্য জীবন দিবে, এইটা যাই না মাইনা রাজি হইয়া তারপরে সে আপনার সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে। তো এই সৈনিকের মর্যাদা, হ্যাঁ, এটা বাংলাদেশের মানুষ তো এমনিতেই বুক আগলাইয়া রাখবে, তার প্রতি আবেগ এমনিতেই থাকবে আমাদের। সেই জন্য তো ওই সেনাবাহিনীকে জনগণের সাথে তার যে আবেগের ইমোশনের সম্পর্ক, এটা কানেক্ট করতে পারতে হবে। কিন্তু আমাদের এখানকার বুদ্ধিজীবিতা হয়ে গেছে একটা এন্টি সেনা বুদ্ধিজীবিতা। এখানে আমাদের এখানে যে নন পলিটিক্যাল বামপন্থা, হ্যাঁ, এবং এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে সাংস্কৃতিক বয়ান, সেই বয়ানের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে কখনোই একটা জাতীয় রাষ্ট্রীয় সেনাবাহিনী আকারে, হ্যাঁ, আমাদের সাহিত্য শিল্পে পোর্ট্রেট করা হয়নি, বরং সবসময় একটা স্বৈরাচার আকারে পোর্ট্রেট করা হয়েছে। এটা তো সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান আকারে স্বৈরাচার হইতে পারে না, এটা তো বাংলাদেশের ইতিহাসের সাথেও যায় না। কিছু ব্যক্তির আচরণ, সেটা দিয়ে তো আপনি গোটা বাহিনীকে আপনার তার চরিত্র আপনি নির্ণয় করতে পারেন না। ফলে আমাদের সেনাবাহিনী আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার, হ্যাঁ, প্রতীক যে কথাটা আমরা বলি সেটা হলো আমরা যেই ধরনের জাতি দেখতে চাই সেই ধরনের জাতি দেখার জন্য সেই রকম উপযুক্ত একটা সেনাবাহিনীও আপনার গঠন করতে পারতে হবে। হ্যাঁ, আমরা এখন যে অবস্থার মধ্যে আছে, এই জন্য আপনার বিখ্যাত লেখক আয়েশা সিদ্দিকা বলছিল যে হ্যাঁ, মিলিটারি ইনকর্পোরেশন, আওয়ামী লীগ তার লুটপাটের সিন্ডিকেট যেরকম সমস্ত জায়গায় বিস্তৃত করছে, এটা সেনাবাহিনীর মধ্যে বিস্তৃত করছে, এটা কর্পোরেট বাহিনীতে গড়ে তুলছিল। তো সেই কর্পোরেশনের মধ্যে আটকায় থাকলে সে তো জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং জনগণের থেকে বিচ্ছিন্ন করা গেলে খুব দ্রুতই তাকে আপনার বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করা যাবে নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থে। ফলে বাংলাদেশ সেনাবাহিনী হবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের না, যেই দলই যখনই ক্ষমতায় আসুক না কেন এইটা একটা প্রতিষ্ঠান আকারে যেন সার্বভৌম এন্টিটি হিসাবে ভূমিকা পালন করতে পারে এবং যে কোনো দুঃসময়ে যেন জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা রাখতে পারে। আমাদের একটা গণসেনা বা জনসেনা
যেন আমরা গড়ে তুলতে পারি, সেটার আলোকে ওনারা আছেন, অভিজ্ঞ বাহিনীর লোকজন আছেন, তারা বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে আসবেন, নিয়ে কথা বলছেন, লিখছেন, সেগুলোকে আমলে নিয়ে আমি মনে করি হ্যাঁ দ্রুত এই সরকারের উচিত এই সশস্ত্র বাহিনী সংস্কার প্রক্রিয়া শুরু করা, হ্যাঁ করার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা 5 তারিখের পরে আমাদের মধ্যে জেগে উঠেছে সেটাকে বাস্তবে রূপ দেওয়া। হ্যাঁ, এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।